দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি ফখরুল ইসলাম। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের চেষ্টা করবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতায় গেলে জনগণ যেভাবে চাইবে সেভাবেই দেশ পরিচালিত হবে বলে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের প্রস্তুতি, আইন শৃঙ্খলা এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন জনাব তহিদুল ইসলাম মিন্টু, সম্পাদক বাংলা নিউজ 24, এবং আমার সঙ্গে যুক্ত হবেন কৃষিবিদ শামীম রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি। আমরা একটু প্রথমে জনাব তহিদুল ইসলাম মিন্টু, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি একটু যদি বলি, মোহাম্মদপুরে আজকে আমরা দেখেছি গোলাগুলির ঘটনা ঘটেছে এবং একটি প্রাইভেট হাসপাতালে বেসমেন্টে দুজনের মরদেহ পাওয়া গেছে, এবং সাম্প্রতিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলো সেই বিবেচনা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সরকার নিয়ন্ত্রণ করতে পারছে? অপরাধ প্রবণতা কি কমছে বলে মনে হয়? গত এক বছরের যদি পরিসংখ্যান দেখি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে মনে হয় কিনা? না, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ঘোলাটেই বটে, কেননা অগস্ট বিপ্লবের পরে যে মব কালচার শুরু হয়েছে সেটা এখনো চলমান আছে। আর সে কারণে তারপরে ধরেন যে ওই সময়ে 24-এর 5 আগস্টের পূর্ববর্তী সময়ে পুলিশের যে ভূমিকা এবং তার পরবর্তী সময়ে প্রচুর সংখ্যক পুলিশ ধরেন যে কর্মস্থল ত্যাগ করেছে এবং অনেকে ওই সময় মারাও গেছে, তারা একটা ট্রমার মধ্যে ছিল। প্রায় এই অবস্থাটা কাটাতেই প্রায় 3 মাস সময় লেগে গিয়েছিল, এবং মানসিক যে শক্তি থাকে, প্রশাসনিক যে শক্তি পুলিশের মধ্যে, সেটা ফিরে আসতে সময় নিয়েছে। শৃঙ্খলা পুলিশের মধ্যে আসতে অনেক সময় লেগেছে। সেই কারণে তারা জনগণের আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে বেশ সময় নিয়েছে। আর এই সময়টাতেই অপরাধীরা অনেকটা সক্রিয় হয়েছে, এবং বিশেষ করে ধরুন যে নানা ফরম্যাটে, বিশেষ করে যারা পালিয়ে গেছে, শেখ হাসিনার যারা দোসর বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তারা বিভিন্নভাবে গা ঢাকা দিয়েছে, এবং তাদের যে এখন জীবিকার প্রশ্নটি রয়েছে, যে তারা নানা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার পদ্ধতি তাদের অনেকেরই বন্ধ হয়েছে, দেশ ছাড়া হয়েছে। তো সেক্ষেত্রে তারা কি করে চলবে, তাদের চলাচলের জায়গাটা কি? সে কারণে দেখা যাচ্ছে যে নানা ধরনের বেআইনি কার্যকলাপে তারা যুক্ত হচ্ছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে তারা মব কালচারে যুক্ত হচ্ছে, বিভিন্ন ধরনের পরিকল্পিতভাবেও সন্ত্রাস সৃষ্টির একটা চেষ্টা হচ্ছে, বা ধরনের ভায়োলেন্স হচ্ছে নানা জায়গায়। আমরা দেখছি হঠাৎ হঠাৎ করে সচিবালয় কোনো ছোটোখাটো ইস্যুতে ঘেরা হচ্ছে। এই কারণগুলোতে পুলিশকে সামাল দিতে অনেক বেশি বেগ পেতে হচ্ছে। একই সঙ্গে যখন মব ঠেকাবে না অন্যান্য আইন শৃঙ্খলা দেখবে, এটা নতুন একটা ডাইমেনশন আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে, যে মব কালচার, মব সৃষ্টি হচ্ছে এবং ভায়োলেন্স হচ্ছে। তো সেই দিকটা নজর দিতে অন্য দিকটা আলগা হয়ে যাচ্ছে। তারপরেও বেশ কিছু আমরা দেখেছি যে নতুন পুলিশ রিক্রুট হয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং এখন যে প্রশাসনে যারা আছে আইন শৃঙ্খলা বাহিনীতে, তাদের মধ্যে আমরা দেখেছি যে আন্তরিকতার ঘাটতি নেই, এবং সেই শৃঙ্খলাটা একদম গ্রাসরুটে পৌঁছেছে কিনা এটা এখনো প্রশ্ন রয়েছে। আর একটা বিষয় ছিল যে ব্যাপক ঘুষ খাওয়া বা দুর্নীতি, এইটা আমরা বলতে পারি যে পুলিশের মধ্যে এই জিনিসটা অন্তত কিছুটা কমেছে, যে কারণে মানুষের আস্থার জায়গায় পুলিশ কিছুটা পৌঁছেছে। বাট পুলিশ যে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না, তার কারণে যে আর এক ধরনের অপরাধের প্রবণতা তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় যে যেটা নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ, তবে সেটা তার চাইতে আইন শৃঙ্খলার চাইতে দরকার, প্রয়োজন আছে নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতিটা নিয়ন্ত্রণ রাখা। সেইটা কতটা নিয়ন্ত্রণ থাকবে তার উপরে চলবে, তার উপরে নির্ভর করবে যে আপনার ওই সময়ে আইন শৃঙ্খলাটা কেমন থাকবে। জি, আমি আমার সঙ্গে যুক্ত হয়েছেন কৃষিবিদ শামীম রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে আসি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা আপনি কতটা দেখছেন? আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের চেষ্টা করবে, কিন্তু সাম্প্রতিক যেসব ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি, প্রতিদিনই কোনো না কোনো ঘটনা আমাদের গণমাধ্যমে আসে। সরকারের ভূমিকা আপনার কাছে কেমন মনে হয়? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ পোস্টার অবতারণা করেছেন। আমাদের সাথে যারা দেশ বিদেশে সংযুক্ত রয়েছেন, আমার সহজ আলোচক বিশিষ্ট সাংবাদিক তহিদুল ইসলাম মিন্টু ভাই একটু আগে কথা বলেছেন। আসলে গুরুত্বপূর্ণ, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জানমালের নিরাপত্তা, শৃঙ্খলা, সব কিছুর মূলে হলো মানুষের জননিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা। আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি না হলে আমরা কোনো কিছু সফলভাবে অর্জন করতে পারবো না। এই সরকারের জন্য প্রথম থেকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটি। কারণ বিগত সরকারের সময় 16-17 বছর ফ্যাসিস্ট সরকার পুলিশকে যেভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, একটা বাহিনীকে পরিপূর্ণভাবে ধ্বংসস্তূপে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে শেষ করেছে। সেই জায়গা থেকে জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা অবনতি
অবস্থা থেকে উত্তরণ ঘটানো। তো আমি মনে করি আজকের এই সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে অন্যতম হলো এটি আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জ মোকাবেলা। এর সাথে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, রাজনৈতিক সংকট রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন রয়েছে, দেশি বিদেশি চক্রান্ত রয়েছে। জুলাই সনদে এবং আমাদের জুলাই ঘোষণাপত্রে কিছুদিন আগে 5ই আগস্ট উনি যে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন, দেশবাসীকে উজ্জীবিত করেছে, মানুষকে অনুপ্রাণিত করেছে, যে নির্বাচনীর কথা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ঘোষণাপত্র জুলাই তিনি জাতির সামনে তুলে ধরেছেন। আমি মনে করি সমগ্র জাতিকে উদ্বেলিত করেছে, উজ্জীবিত করেছে, আশার আলো সঞ্চারিত হয়েছে। আজকে যদি বাংলাদেশকে একটি নির্বাচনী ট্রেনে দাঁড় করেছে, এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয়, একটি চক্র তো রয়েছে দেশে বিদেশে, পতিত স্বৈরাচারের খুনি হাসিনার লোকজন দেশেও রয়েছে, বাইরেও রয়েছে। এই প্রশ্নবিদ্ধ করতে না পারে আইন শৃঙ্খলা, তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন ফর্মে এখানে অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে দেশে। কারণ একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সবার কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তা না হলে আপনি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে পারবেন না, সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নির্দেশ দিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি দেবেন, আমাদের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন, তফসিল ঘোষণা করবেন। এর আগ মধ্যে যারা নির্বাচন চায় না, তারাই তো ষড়যন্ত্র করে এই বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি মনে করি ষড়যন্ত্র করছে অবশ্যই দেশ পতিত স্বৈরাচার এবং তাদের লোকরা তো দেশের মধ্যে রয়েছে, দেশি বিদেশি অংশ যারা রয়েছে পতিত স্বৈরাচারে, তারাও চাইবে না যে সুষ্ঠু নির্বাচন হয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসে। আমাদের মধ্যে কিছু কিছু রাজনৈতিক দলও, তাদেরও পর্যবেক্ষণ রয়েছে, তাদেরও উচিত হবে এই সুষ্ঠু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশকে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক শাসন। নির্বাচনের জন্য তো নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে 1 বছর হয়ে গেছে সরকারের, মানে কতটা আসলে তারা নিয়ন্ত্রণের জায়গায় তারা করতে পারছে? সরকার তো চেষ্টা করছে, তাদের তো আন্তরিকতার অভাব নেই। আজকে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনী নির্দিষ্ট ফেব্রুয়ারি 26-এ তিনি বলেছিলেন জুনের মধ্যে ইলেকশন করা চাই। 26 তারিখের রোজার আগেই নির্বাচনটা করার জন্য তিনি ঘোষণা করেছেন দীপ্তভাবে। তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সবাইকে তিনি নির্দেশনা দিয়েছেন। আমরা আশার আলো দেখতে পাচ্ছি। বাংলাদেশকে সবাই মিলে আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি ঘটিয়ে আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে, এবং এই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিরা যারা নির্বাচিত হবে তাদের হাতেই এই রাষ্ট্র নিরাপদ থাকবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসবে। সেই পর্যন্ত তো ঝুঁকি সংখ্যা রয়েছে, সেই সংখ্যা ঝুঁকিকে সামনে মোকাবেলা করে সমস্ত রাজনৈতিক দল এবং প্রশাসন যারা রয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে দেবে। এটি দেশবাসীর প্রত্যাশা। এই অন্তর। ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই জনাব তৌহিদুল ইসলাম মিন্টু আপনার কাছে। দেশের ভোটার এবং প্রার্থীরা চাইলে নির্বাচন সুষ্ঠু হবে এমন কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আজকেই বলেছেন। এই ক্ষেত্রে আসলে সরকারের দায়িত্ব কতটা? কথাটা সঠিক না পুরোপুরি। কারণ কি, মানে এটা সেই দায়িত্ব এড়িয়ে যাওয়া। মানে ভোটার এবং প্রার্থী যদি চায়, তা ভোটার তো কারা? পাবলিক, তো মানে আম জনতা, তারা তো চাইবেই সুষ্ঠু। কিন্তু অপরাধীরা কি চায় এবং পুলিশ কিভাবে সেটা প্রোটেক্ট করবে, সেটার উপর নির্ভর করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ভোটের পরিবেশটা, তাই না? তো আপনার আগের কথাটা আমি ফিরে যাই যে পরিকল্পিত অপরাধ হচ্ছে কিনা সেইটা আমার কিন্তু সন্দেহ হচ্ছে। যেমন ধর যে, এবং অপরাধগুলো এখন যেভাবে সংঘটিত ছিল, মানে মর্মান্তিক এবং ভয়াবহ, এবং মানে কি বলা যায় যে চোখে দেখার মতো না। এটার কারণ হচ্ছে যে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে তখন সেটা ভিডিওকে ধারণ করতেছে সাইড থেকে, এবং সে কিন্তু এটা ঠেকাতে যাচ্ছে না। এবং ভিডিওটা কি জন্য করতেছে, সেটাতে ধারণ করে ভাইরাল করবে। এই যে প্রবণতা, অর্থাৎ অপরাধীকে হয়তো সে মনে করতেছে আমি অপরাধ ঠেকাতে পারবো না, একটা মার্ডার হচ্ছে, সে কিন্তু দেখতেছে ভিডিও করতে। এই যখন এটা ছড়া যাচ্ছে, এটা কিন্তু আগে ছিল না। যে কারণে এই দৃশ্যপটে যে ভয়াবহতা দেখা যাচ্ছে, জনমনে এটা মারাত্মক নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। আমরা দেখেছি যে আপনার সোহাগকে যেভাবে পিটিয়ে মারছে এবং সেটা প্রকাশ্যে মানুষের সামনে, সেই দৃশ্য যখন আসছে তখন কিন্তু মানুষের মধ্যে প্যানিক তৈরি হয়ে গেছে। এখন যেটা দেখলাম যে আপনি এই যে আজকে 2টো লাশ পাওয়া গেছে, মোহাম্মদপুরে হয়েছে, এবং সেদিনও কয়েকটা লাশ পাওয়া গেছে, গাজীপুরে বস্তাবন্দি লাশ পাওয়া। অনেক সময় হয় কি, নানা কারণে নানা ধরনের এজেন্সি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করে দেওয়ার জন্য। এটা আমার মনে আছে যে এরশাদ সাহেব যখন সামরিক শাসন জারি করেন,
সেই সময়ে আব্দুল সাত্তার ছিলেন প্রেসিডেন্ট। জিয়া রহমানের শাহাদত বরণের পরে, ওই শাহাদত বরণের কিছুদিন পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে থাকলো এবং নানা ঘটনাগুলো সামনে আসতে থাকলো, পত্রিকায় নানা ধরনের রিপোর্ট হতে থাকলো। আপনাদের মনে আছে মন্ত্রীর বাড়ি থেকে একজন সন্ত্রাসী ধরালো, ডাকাত, কালীগঞ্জের গালকাটা কামাল। ওই সময় মন্ত্রী ছিলেন, একজন মন্ত্রীর নাম এবাদুল হক, মিন্টু রোডের বাসা থেকে তাকে অ্যারেস্ট করা হলো এবং এরপরেই এরশাদ সাহেব ক্ষমতা গ্রহণ করলেন। তার মানে সামরিক শাসন জারির প্রেক্ষাপট তৈরি করেছিলেন, বিভিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা। আর এখন যে প্রবণতা দেখছি, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বললেন, আমি এটা সন্দেহ করছি, এটা কোনো প্রমাণ নাই যে এরকম করে পরিস্থিতি তৈরি করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিতভাবে অবনতি ঘটানো হচ্ছে কি না, সেই সন্দেহটা আমার রয়ে গেছে। একই সঙ্গে দেখবেন যে এই যে নির্বাচন হচ্ছে, যে নির্বাচনের জন্য যারা উন্মুখ হয়ে থাকার কথা, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি, এর মধ্যে বিএনপি যতটা উন্মুখ ততটা জামাত ইসলামীও না এবং এনসিপি না। তারা একটার পর একটা নতুন নতুন দাবি উত্থাপন করছে, যে দাবিগুলো আসলে কখনো আগে ছিল না। সেই দাবি এখন নতুন করে হাজির হওয়ার কারণে সন্দেহ হচ্ছে তারাও নির্বাচন সঠিক সময় চায় কিনা। তার উপর কিন্তু নির্বাচনের তারা কি চায় না, আমার কাছে মনে হচ্ছে যে তারা একটা কথা বলছে, আগে সংস্কার পরে নির্বাচন। তো সেই সংস্কারে কিন্তু জটিলতা রয়ে গেছে। জুলাই সনদ কিন্তু এখনো কেউ স্বাক্ষর করে নাই, শুধু ঘোষণাই করেছেন প্রধান উপদেষ্টা মহোদয়। কিন্তু সেই জুলাই সনদের যে বিভিন্ন নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপত্তি দেওয়া অবস্থাতেই যদি সেই জুলাই সনদটা ঘোষিত হয় বা স্বাক্ষরিত হয়, তাহলে বিএনপি যদি পাওয়ারে যায় বা জামাত ইসলাম যদি পাওয়ারে যায় বা যদি এনসিপি পাওয়ারে যায়, যেটাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা তো সেটা বাস্তবায়ন করবে না। তাহলে ততক্ষণ তারা রাজি হবে না যতক্ষণ নোট অফ ডিসেন্ট উইথড্র না করবে। বিএনপি ধরেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে রাজি আছে, কিন্তু যে দ্বিকক্ষে যে নির্বাচন পদ্ধতি, পিআর পদ্ধতিতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর পিআর পদ্ধতিতে কিন্তু জামাত ইসলাম চাচ্ছে এই পদ্ধতিতেই ভোটটা হোক বা আসন বন্টন হোক। এই যে অনৈক্য জায়গাটা, এই অনৈক্য জায়গাটা কৃত্রিম উপায় সৃষ্টি করা হচ্ছে দীর্ঘায়িত করার জন্য, নাকি এই অনৈক্যটা তৈরি করা হচ্ছে মানে আসলে দাবি আদায়ের জন্য, সেই জায়গাটা আমার সন্দেহ রয়েছে। জি, নির্বাচন পেছালে আসলে কার ক্ষতি? নির্বাচন পেছালে বাংলাদেশের ক্ষতি, নির্বাচন পেছালে দেশের ক্ষতি, গণতন্ত্রের ক্ষতি। কারণ আমরা তো ভোট দিতে পারি নাই 16 বছর, আর এখনো 1 বছর পার হয়ে গেল, তাই না? 17 বছর মানুষ প্রপারলি কেউ ভোট দিতেই পারে না। আর এই জেনারেশন 16 বছর ধরে যে জেনারেশন ভোটের 18 থেকে আরো যাদের বয়স 16 হলো, তাই না, এরা তো আর ভোট দিতে পারে না। এই জেনারেশনের একদিনও ভোটের মাঠে যায় না। আমরা তো তাও ভোট দিয়েছি এর আগে, কিন্তু এরপরে তো আর ভোট দিতে পারে না। তা এরা তো ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, বিশেষ করে তরুণ সমাজ। এই তরুণ ভোটার না হলেও ধরেন যে 16 বছরে 2 কোটি নতুন ভোটার হয়েছে, তারা তো ভোট দিতে পারে না, তারা তো ভোট চায়। দেশে গণতান্ত্রিক পদ্ধতি যাতে ফিরে আসে, আবার যাতে মানুষ ভোটের অধিকার ফিরে পায়, সবাই সব উন্মুখ হয়ে আছে। আমি মনে করি যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই সমস্ত সংস্কার গ্রহণ করবে, যেটা বাস্তবায়ন করা সম্ভব। অনির্বাচিত সরকার কি বাস্তবায়ন করতে হবে? যতটুকু সংস্কার করা ইউনূস সাহেবের সরকার ততটুকু অনেকটাই করেছে, আর বাকিটা যে সাংবিধানিক সংস্কার, এগুলো কিন্তু পার্লামেন্টের দ্বারা পাশ হতে হবে। ফলে পার্লামেন্ট নির্বাচন ছাড়া তো আপনার এই সংস্কার করে খুব বেশি এগোনো যাবে না। জি, আমি আসবো এই আলোচনার একটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ শামীমুর রহমান শামীম। আপনার কাছে আসি যে ভোটার এবং প্রার্থী চাইলে নির্বাচন সুষ্ঠু হবে, কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। সেই জায়গায় আসলে নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে আসলে সরকারের দায়িত্ব কতটা? একটু আগে ভাই বলেছেন, তহিদুল ইসলাম ভাই ঠিকই বলেছেন, শুধু ভোটার এবং প্রার্থী ইচ্ছা করলেই আপনার সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, এটা ঠিক না, কোনো অবস্থাতে এটা হবে না। আরো প্রাসঙ্গিক বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনাকে এই বিগত 17 বছর এই সরকার, খুনি হাসিনা সরকার, যেভাবে অস্ত্রের লাইসেন্স দিয়েছে, অবৈধ অস্ত্র দিয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডে দেখেন, আপনি প্রতিটা জেলায় দেখেন, গ্রামে দেখেন, আওয়ামী লীগের লোকদের বৈধভাবে অস্ত্র দিয়েছে, অবৈধভাবে অস্ত্র দিয়েছে। আমাদের তরুণ প্রজন্মের হাতে, তরুণদের হাতে, ছাত্রদের হাতে, যুবকদের হাতে অস্ত্র, মাদকের লাইসেন্স, আপনার সমস্ত অনৈতিক কাজ করার রাষ্ট্রীয় ক্ষমতা কিন্তু শেখ হাসিনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদেরকে লালন করেছিল, শুধুমাত্র তাদেরকে ব্যবহার করে অবৈধভাবে ভোটাধিকার হরণ করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য। আজকে কি অবৈধ অস্ত্র আমরা উদ্ধার করতে পেরেছি? গত 1 বছরে আমরা তালিকা করতে পেরেছি, উদ্ধার করছি, কিন্তু সেই হারটা আসলে কতটা? যে পরিমাণ জুলাই অভ্যুত্থানে 5 আগস্টের দিন অস্ত্র লুট হয়েছে,
আপনাকে এইটার সংখ্যাকে পরিসংখ্যান বাংলাদেশে দিতে পারবে না। প্রচুর পরিমাণে অস্ত্র আপনার নামে বেনামে বৈধ অবৈধভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। আমরা তো সেই অস্ত্র উদ্ধার করতে পারিনি। আজকে বিভিন্ন জায়গায় আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, আমরা ট্যাকেল করতে পারছি না। আমাদের সেনাবাহিনী মোতায়েন রয়েছে, গ্রাম অঞ্চলে রয়েছে, প্রত্যেকটি জায়গায় রয়েছে, পুলিশের পাশাপাশি তারা কাজ করছে। নৈতিকভাবে তো আমাদের পুলিশ বিভাগ বিধ্বস্ত হয়ে পড়েছে। সেই জায়গা থেকে তো একটু সময় লাগবে। তারা চেষ্টা করছে মানুষের সাথে কাজ করার জন্য। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমাদের পুলিশ বিভাগ আরো ঢেলে সাজিয়ে আমাদেরকে মানুষের কল্যাণে জানমাল নিরাপত্তা দিয়ে কাজ, তাদের জন্য বহুমুখী চ্যালেঞ্জ দাঁড়িয়ে রয়েছে। একটি পুলিশ বিভাগ পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সেই জায়গা থেকে এত স্বল্প সময়ে তো আপনি রিকভারি করতে পারবেন না, এটা প্রত্যাশা করাও ঠিক হবে না। ধীরে ধীরে তারা করছে, আমাদেরকেও সহযোগিতা করতে হবে। বিগ চ্যালেঞ্জিং। আমাদের দেশের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ বিভাগের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমাদের রয়েছে বিডিআর, আমাদের সেনাবাহিনী রয়েছে, নৌবাহিনীর সদস্যরা রয়েছে, তারা কাজ করছে। কিন্তু আমাদের সবাইকে দেশের স্বার্থে, মানুষের কল্যাণে, মানুষের জননিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে সবার আগে। তা নাহলে আমরা কোনো কিছু সফল হতে পারবো না। এটি হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সরকার, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে ঘোষণা করেছে জাতীয় নির্বাচন, উনি জাতীয় উপলব্ধি থেকে, রিয়ালিটি থেকে ঘোষণা করেছেন। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হয়েছে। এই যে বহুবিধ সংকট, চ্যালেঞ্জের বুকে বাংলাদেশ দাঁড়িয়েছে, এই যে ভাই একটু আগে বলেছেন, নির্বাচন যদি বিলম্বিত হয়, পিছিয়ে যায়, দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, দেশের মানুষের কর্মসংস্থানের ক্ষতি, সব দিক থেকে বাংলাদেশ পিছিয়ে পড়ে। গত 17 বছর আমরা সেটা দেখেছি। কিভাবে লুটপাট, রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে লুটপাট, লুণ্ঠন করা হয়েছে, কিভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছে। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তো বলেছেনই, সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে তিনি জাতীয় সরকার গঠন করবেন। কারণ এখানে তো অনৈক্য নেই, আমরা নির্বাচিত সবাইকে ঐক্যবদ্ধ করে জাতীয় সরকার। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে, প্রত্যেকটি সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ, লুটপাট করে এমন একটি জায়গায় দাঁড়িয়ে গেছে, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েছে। এই জায়গায় কোনো দল এককভাবে এই বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে পারবে না। নতুন বাংলাদেশের যে স্বপ্ন, যে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে, সংস্কার জবাবদিহিতার মধ্য দিয়ে গণতন্ত্রের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে অঙ্গীকার, নতুন রাষ্ট্রীয় ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ার, সেটা একমাত্র সবাইকে নিয়ে জাতীয় সরকার, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের তিনি নেতৃত্ব দিচ্ছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া রক্তের উত্তরাধিকার। কোটি কোটি মানুষের তিনি হৃদয়ের স্পন্দন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের মূর্ত প্রতীকে পরিণত হয়েছে। আজকে তার দিকে তাকিয়ে রয়েছে। তিনি ঘোষণা করেছে সবাইকে নিয়ে আমি জাতীয় সরকারে বাংলাদেশের নেতৃত্ব, জনগণ যদি ভোট দিয়ে নির্বাচিত করে। এটি তো মহানুভবতা, উদারতার পরিচয় দিয়েছে। তিনি উপলব্ধি করতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশকে এককভাবে এইভাবে পরিচালনা করা যাবে না, সবাইকে নিয়ে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। সেই ঘোষণাটা তিনি দিয়েছেন। তিনি মহানুভবতা এবং উদারতার পরিচয় দিয়েছেন। অবশ্যই সেটা দেশবাসী, সেটা প্রতীক্ষায় রয়েছে একটি ভালো বাংলাদেশ গড়ার জন্য। মানুষের সাম্য, ন্যায় বিচার, মত প্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক একটি বাংলাদেশ আমরা একটি নির্মাণ করব, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এটাই হলো আমাদের। আমি আসবো আপনার কাছে। আমি একটু আবারও যেতে চাই জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেন কিনা? প্রধান উপদেষ্টা বলছেন যে ইতিহাস সেরা নির্বাচন করবেন, সেই পথে কোনো বাধা আপনি দেখেন না? এই প্রধান উপদেষ্টা ঘোষণা দেওয়ার পরেও বা উনি, আমরা দেখেছি যে এবছর 13 জুন যে লন্ডনে বৈঠক হলো তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মধ্যে, তারপরে জাতির সামনে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু দিনকে দিন দেখা গেল যে সে প্রত্যাশা ক্রমশ যেন এই যে বিভিন্ন দাবি, মানে ঐক্যবদ্ধ যারা আন্দোলনকারী দলগুলো, বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে নানা বিষয়ে মতানৈক্য হতে হতে মনে হলো যে নির্বাচনটা বিলম্বিত হয় কিনা। সেই সংশয় যখন আবার দানা বাঁধছিল, তখনই আবার 5ই আগস্ট প্রধান উপদেষ্টা সাহেব বললেন জুলাই ঘোষণা এবং রাষ্ট্রের আপনার ঘোষণাতে, মানে উনি যখন রাতে আবার একটু জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তখন সরাসরি বললেন যে আগামী রোজার আগেই নির্বাচনটা হবে, সেই প্রত্যাশা। এবং সেইভাবে ওনারা চিঠিও দিয়েছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং সেটা বলেছেন যে তারা যে তারা ডেটটা দেবে 3 মাস আগে। আমরা ধরে নিচ্ছি যে 12ই ফেব্রুয়ারি বা এরকম সময়, রোজার আগে এই সময় ভোটটা হবে। তো সংশয় যেটা বললেন, সংশয়ের এখনো কিছু দিক আছে যে আমরা দেখছি যে 13ই জুনের ওই মিটিংয়ের পরে যে প্রতিক্রিয়া জামাত ইসলাম দেখিয়েছিল বা এনসিপি দেখিয়েছিল, ঠিক
5ই আগস্টের পরে জামাত ইসলাম এবং এনসিপি একই সুরে একইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। অর্থাৎ যদি এই দুটি দল নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আসলে নির্বাচন হওয়াটা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। একই সঙ্গে দেখেন যে আওয়ামী লীগকে আমরা মনে করছি যে নিষিদ্ধ ঘোষিত দল, তাদের কার্যক্রম নিষিদ্ধ। তারা নিষিদ্ধ না, ছাত্রলীগ নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ হচ্ছে তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাহলে আওয়ামী লীগ বসে থাকবে কিনা? আওয়ামী লীগ তো বসে থাকবে না। নির্বাচনকে পোস্টপোন করার জন্য তারা বা ভণ্ডুল করার জন্য তারা যা যা করে সেই চেষ্টা চালাবে। কেন তারা করবে? তারা মনে করে নির্বাচন হলে, তারা এখনো মনে করে, তাদের বিভিন্ন প্রোপাগান্ডা মেশিনে আমরা দেখি যে তারা মনেই করে যে এখনো শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ রাষ্ট্রপতি। ডক্টর ইউনূস মোহাম্মদকে তারা এখনো স্বীকার করতে রাজি না। ফলে এই যে সময়টা, এই সময়টাকে তারা মনে করছে যে যদি কোনোভাবে দিল্লি থেকে এসে ঢাকায় বসে যায় মসনদে, সেই জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। আপনি লক্ষ্য করেছেন 5 আগস্টকে ঘিরে একটা ষড়যন্ত্র আপনার খেয়াল করেছেন, মেজর সাদিক অ্যারেস্ট হচ্ছে। তো ওইরকম পরিস্থিতি তাদের একটা ষড়যন্ত্র থাকবে, আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র। আর অন্যদিকে জামাত ইসলাম বা এনসিপি যদি ওই দাবি, পিয়ার পদ্ধতি বা নির্বাচন পরিবেশ নিয়ে যদি মনে করে যে না এইটাই বাস্তবায়ন না হলে আমরা নির্বাচনে যাব না, তাহলে তো নির্বাচনের সংখ্যা থেকেই যায়। বিশেষ করে জামাত ইসলাম বিএনপির সঙ্গে প্রায় 16 বছর একইভাবে নির্যাতিত দল একটি, এবং তাদের কর্মীরা, অসংখ্য কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। একই সঙ্গে বিএনপির নেতা কর্মীরা খুন গুম হয়েছে। আর এনসিপি তো ধরেন যে নতুন একটি রাজনৈতিক দল, তাদের মধ্যে নানা বিষয়ের মতানৈক্য থাকতে পারে বা অপরিপক্কতা থাকতে পারে, কিন্তু জামায়াত ইসলাম বা বিএনপির রাজনৈতিক নেতৃত্বের এক ধরনের পরিপক্কতা জাতি আশা করে। তো সেই কারণে আমি এখনো শঙ্কামুক্ত দেখছি না। আমি একটু আবারও যেতে চাই কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আপনি আসলে শঙ্কা কতটা দেখেন নির্বাচন নিয়ে? যে উনি একটি চমৎকার বিশ্লেষণ বললেন, আপনি সুন্দরভাবে বলেছেন। এটার একটা শঙ্কা তো রয়েছে। দেখেন জামাত ইসলাম তারা যদি মনে প্রাণে সত্যিকার অর্থে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার ক্ষেত্রে যে ভূমিকাটা, নির্বাচন ছাড়া তো আপনি জনগণের প্রতিনিধি ছাড়া আপনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে পারবেন না। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ডক্টর ইউনূস সাহেব বলেছেন আমাদের একটা জবাবদিহিতার জায়গায় যেতে হবে, যাতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হস্তান্তরের একটি শাসন ব্যবস্থা হস্তান্তরিত হতে পারে নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে। আমাদের ক্ষমতা হস্তান্তরের কোনো নিয়মতান্ত্রিক পদ্ধতি আমরা দেখিনি। স্বৈর শাসনের উদ্ভব হয়েছে। আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের সমস্ত প্রক্রিয়ায় বন্ধ করে দিয়েছে। শেখ মুজিবও করেছেন, শেখ হাসিনা গত 17 বছর। এই জায়গাটা একটা শঙ্কা রয়েছে। কিন্তু আপনারা যারা, আমাদেরকে দিন শেষে তো জনগণের কাছে আমাদেরকে ফিরিয়ে যেতে হবে। জনগণই আমাদের সার্টিফাইড করবে, জনগণই তাদের পছন্দের ভোটাধিকার প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এই যে পার্লামেন্টে এই সংস্কার যদি রেটিফাই না করে, আপনি তো সেটাকে অনুমোদন করতে পারবেন না। পার্লামেন্টের অনুমোদন লাগবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ডক্টর ইউনূস সাহেব দক্ষিণ প্লাজায় যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, বক্তব্য রেখেছেন, আমি তো মনে করি দেশের মানুষ উজ্জীবিত, অনুপ্রাণিত হয়েছে। একটি গণতান্ত্রিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে এই গুম খুনের বিচার সহ আমাদের যে টাকা অর্থ পাচার হয়েছে এবং রাষ্ট্র সংস্কারে যে এগুলো ফিরিয়ে আনার জন্য তার একটি কর্মসূচি তার রয়েছে। সমস্ত রাজনৈতিক দলে জুলাই সনদে সিগনেচার করলেই তো পরবর্তীতে এটা যারাই নির্বাচিত হবে তারা সেটা বাস্তবায়ন করবে। এই শহীদদের স্বপ্ন তারা বাস্তবায়ন করবে, পূরণ করবে। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের আওতায়, ছাত্র জনতার যাদেরকে হত্যা করেছে, গণহত্যা, এদেরকে বিচারের আওতায় এনে আমাদেরকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উত্তরণ ঘটাতে হবে। এটি তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ডক্টর ইউনূস সাহেব যে ঘোষণা করেছেন জাতীয় নির্বাচন, আমি মনে করি এটি মাইল ফলক হবে। সমস্ত রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অভিযাত্রায় আমাদেরকে সবাই এক হয়ে কাজ করতে হবে, এটা আমি মনে করি। আমি আসবো আবারও জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অসম্ভব, একথা বিএনপি নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন। রাজনৈতিক সংস্কৃতির আসলে পরিবর্তনটা হচ্ছে না কেন আজকে 54 বছর স্বাধীনতা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। ধরেন যে মানে 70 নির্বাচনের পরে 71 সাল আসলো না, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিল না বলেই তো স্বাধীনতার যুদ্ধ তৈরি হলো, সৃষ্টি হলো এবং স্বাধীন হলো বাংলাদেশ। নির্বাচিতদের হাতে ক্ষমতা না দেওয়ার একটা প্রবণতা এই বাংলাদেশ, কেন এই ভারত পাকিস্তান, এই দুটো দেশে, বিশেষ করে 47 পরবর্তী সময় বাংলাদেশ এবং পাকিস্তান একটি দেশই ছিল, ভারত আলাদা হয়ে গেল। ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হচ্ছে, বহুজাতিক দেশ, একটি বহুভাষিক দেশ ভারত।
এবং তারা দেখেন কতটা এগিয়েছে। কিন্তু 47 সালের পাকিস্তানে একটিবারও সুষ্ঠু নির্বাচন হয়নি, যে কারণে 70-এর নির্বাচনেও আবার ক্ষমতা হস্তান্তর করতে চায়নি। সেই কারণে কিন্তু 71 সালের যুদ্ধ এবং বাংলাদেশ স্বাধীন হয়, অর্থাৎ পাকিস্তান ভেঙে যায়। নির্বাচনের সাধারণ প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে কিন্তু বা বারবার সেনা শাসন আসার কারণে কিন্তু পাকিস্তানটা ভেঙে যায়। সেই সৌভাগ্য এইটা যে সেই ভাঙনের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। কিন্তু দুর্ভাগ্য এই যে স্বাধীনতার পরে যে নির্বাচনটা হলো 73 সালে শেখ মুজিবুর রহমানের সময়, সেই নির্বাচনটাই ছিল কারচুপির নির্বাচন। আমরা দেখেছি যে ওই সময় তখনকার তদানীন্তন এমপি প্রার্থী ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ, যিনি পরবর্তী সময়ে আপনার মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবের। সেই মুস্তাক আহমেদকে জিতিয়ে আনার জন্য হেলিকপ্টারে ব্যালট বাক্স নিয়ে আসা হয় ঢাকায়। এই খবর আমরা দেখেছি বা পড়েছি পত্রপত্রিকা এবং বিভিন্ন বইপত্রে পড়েছি। কারচুপিটা কিন্তু 70 সালে নির্বাচনের কথা বলবো না এখন, কিন্তু 73 সালে নির্বাচনে কারচুপি হয়েছে। তার পরিণতিতে কিন্তু 75-এর 15ই আগস্ট দেশের প্রথম নির্বাচন। হ্যাঁ, 15ই আগস্ট হলো কেন? 1975 সালের 25শে জানুয়ারি পার্লামেন্টে মাত্র 15 মিনিটের ব্যবধানে বাকশাল কায়েম হলো, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হলো এবং সমস্ত সংবাদপত্র বন্ধ করে 4টি সংবাদপত্র রাখা হলো এবং সেখানে আপনার কোনো দল থাকবে না, সমস্ত দল নিষিদ্ধ করা হলো এবং সরকারি সকল ধরনের কর্মকর্তা কর্মচারীকে বাকশালের সদস্য হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। এই যে একটা গণতান্ত্রিক মানে যে যাত্রা আওয়ামী লীগ বলে গণতান্ত্রিক দল, সেই গণতান্ত্রিক দলটি প্রথম গলা টিপে গণতন্ত্রকে ধ্বংস করলো। এর পরের পরিণতি হিসেবে আমরা দেখলাম যে 75-এর 15ই আগস্ট একটা মর্মান্তিক মৃত্যু, একটা পরিবার সমূলে একদম মারা গেল এবং শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলেন। যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো, সেই মানুষটার এই মর্মান্তিক মৃত্যু বাংলাদেশকে অনেক অনেক পিছিয়ে দিল। এই যে যারা মৃত্যুর জন্য দায়ী, সেই সেনা অফিসাররাও কিন্তু কেউ আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। পরবর্তী সময় দেখেন যে জিয়াউর রহমান ক্ষমতা আসলেন তো 7ই নভেম্বর বা তার পরবর্তী সময় বিএনপি গঠন এবং রাজনৈতিক দল গঠন, তারপরে জিয়াউর রহমানের হাত ধরে একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু হলো। উনি প্রেসিডেন্ট হলেন, উনিও মারা গেলেন 1981 সালের 30শে মে, ঠিক। এরপরে কিন্তু আবার সেই দুর্যোগের ঘটা শুরু হলো। আব্দুল সাত্তার সাহেব আসলে আমি যে কথা একটু আগে বলছিলাম যে এরশাদ সাহেব ক্ষমতাটা নিয়ে নিলেন 82 সালের 24শে মার্চ। এরপরে 9 বছর আন্দোলন করে 90 সালে আবার নির্বাচন হলো। মানে এই যে সেনা শাসন থেকে বাংলাদেশ বেরিয়ে আসলো মূলত 90 সালে। 91 সালে ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেল এবং এই ভোট গ্রহণ পদ্ধতি বা ভোটের ক্ষমতা হস্তান্তর এই প্রক্রিয়া কিন্তু চলতে হয়। 91-এ বিএনপি আসলো, 96 থেকে আওয়ামী লীগ আসলো, আবার 2001 সালে বিএনপি ক্ষমতা আসলো। 2008 সালে যে নির্বাচন হলো, তার আগে 6 সালে নির্বাচন হবে কে, কার অধীনে হবে, কে হবে প্রধান নির্বাচন কমিশন, এই দাবিতে রাজপথ উত্থান হলো এবং 111-এর সৃষ্টি হলো। এই যে 111-এর সৃষ্টি, এটাই ছিল বাংলাদেশের রাজনীতির একটা বড় ট্র্যাজেডি। সেই জন্য বিএনপিও দায়ী হতে পারে, সেই জন্য আওয়ামী লীগও দায়ী হতে পারে, কিন্তু কালচারালি যে জায়গাটা এগোয়েছিল 90 সালের পরে, সেখান থেকে পিছু হটা শুরু করলো দেশ। এবং 8 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে আমরা সুষ্ঠু বলছি, আসলে সেই নির্বাচন কিন্তু আবার আমরা অনেকে মনে করি যে 18 সালের রাতের ভোট, আমি মনে করি 8 সালে আমি নিজেও ভোট দিতে গিয়েছি, ব্যালট বক্স আগে ভরা দেখেছি, রাতের ভোট কিন্তু আগে ওভারও হয়েছিল। ফলে ওই সময় যে রেজাল্ট এসেছিল তা নিয়ে সংশয়, কিন্তু তারপরেও নির্বাচনটা মানুষ মেনে নিয়েছিল। 14 সালের নির্বাচনে আপনারা সবই দেখেছেন যে 151টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেল। আপনি আলোচনা আসবে একটু বিরতি থেকে ফিরে এসে আবারও ফিরছি আমি আপনার কাছে। প্রিয় দর্শক, দেশ সন্ধানী আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তহিদুল ইসলাম মিন্টু। আপনার কথা শুনছিলাম যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কেন করা যাচ্ছে না, যে কথা বলছিলাম যে 8 সালের নির্বাচন হয়ে গেল, মেনে নিলাম। 14 সালে কিন্তু নির্বাচনটা ওইভাবে হলো যে 151 জন এমপি হলেন বিনা নির্বাচনে। এরপরে আমরা দেখলাম 18 সালে আর একটা ভোট, রাতের ভোট, আগে রাতে ভোটটা হয়ে গেল। তো সংস্কৃতি তৈরি যারা করবে সে রাজনৈতিক দলগুলোই তো আপনার সংস্কৃতি তৈরির পক্ষে না, কেননা আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল, সেই 1949 সালে যার জন্ম এবং যারা দেশের গণতান্ত্রিক আন্দোলনের সময় সবসময় সামনে থেকেছে এবং দেশের স্বাধীনতা আন্দোলনে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বা অগ্রণী ভূমিকা ছিল। সেই আওয়ামী লীগই বাংলাদেশে বারবার গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। কিরকম? 75 সালের কথা বললাম একটু আগে, 15ই আগস্ট তৈরি হলো কেন? 25শে জানুয়ারির কারণেই, অর্থাৎ 75-এর 25শে জানুয়ারি যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, তারই একটা কুফল হিসেবে 15 আগস্টের সামরিক শাসন আসলো। আবার
ধরেন যে এই যে 2014 এবং 2018 নির্বাচন এবং 2024 নির্বাচন, এই যে নির্বাচন তিনটে হলো, বিনা ভোটের নির্বাচন, ভোটের আগে রাতে নির্বাচন বা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, এই প্রত্যেকটা ভোট বাংলাদেশের জনগণকে পদদলিত করেছে। কাদের নেতৃত্বে হচ্ছে? একটি রাজনৈতিক দল, তার নাম হচ্ছে আওয়ামী লীগ। যে কারণে আজকে তাদের ধরেন যে তার নেত্রীকে আজকে পালিয়ে যেতে হয়েছে। আজকে এটা বড় ধরনের ট্র্যাজেডি বাংলাদেশের জন্য। যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে তারাই ক্ষমতায় যে গণতন্ত্রের গলা টিপে ধরে। তো সেই কারণেই কিন্তু একটা বড় অংশ যদি রাজনীতির দলের বড় অংশ যদি গণতন্ত্রের পদ্ধতিকে ব্যাহত করে, তাহলে সংস্কৃতি দাঁড়ায় না। এবং এই না দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় দায়ী করি আমি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতৃত্বের যে একনায়কতান্ত্রিক মানসিকতা, সেই কারণেই সংস্কৃতি দাঁড়ায়। অথচ বাংলাদেশের মানুষ হচ্ছে গণতন্ত্র প্রেমী বা গণতন্ত্র আকাঙ্ক্ষী, একটু আগে যে কথা বলেছিলাম। তো এই সংস্কৃতি থেকে এখন যদি আবার আমরা মনে করি যে আমার ক্ষমতা যাওয়াটা মুখ্য, ক্ষমতায় যেতেই হবে এমন নয়, সেই জায়গা থেকে বেরিয়ে এসে যদি ভোটটা হবে, এটা ভোট অর্থাৎ ক্ষমতার ট্রান্সফার যে সিস্টেমটাকে আমার সচল করতে হবে। আপনি দেখেন পৃথিবীর যেসব দেশে নির্বাচন হয় সুষ্ঠুভাবে, সেই সব দেশ কতটা এগিয়ে গেছে। প্রত্যেকটা ইউরোপের দেশে ভোটের মাধ্যমে ক্ষমতা, ইভেন শ্রীলঙ্কা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয় বলে শ্রীলঙ্কায় সরকার পালিয়ে যাওয়ার পরে আবার কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পেরেছে। আপনি দেখেন মালদ্বীপে কিংবা নেপালেও বেশি দিন ভোট চালু হয়নি, কিন্তু সেখানে কিন্তু তাদের সরকার পদ্ধতি পরিবর্তনের একটাই উপায় গণতান্ত্রিক ভোট। তারা মেনে নিয়েছে এবং তারা ওটাই লালন পালন করে। সে কারণে তারা কিন্তু একটা স্থিতিশীল অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার দেশ। কিন্তু বাংলাদেশ যে দেশটা বারবার করে গণতন্ত্র ব্যাহত হচ্ছে, সেটা অথচ এই দেশের জনগণ চাচ্ছে যে না, আমরা সরকার বদলের পদ্ধতিটাকে ভোটের মাধ্যমেই শেষ করি, কিন্তু তা হচ্ছে না। তো এইখানে রাজনৈতিক দলগুলো মূলত দায়ী, নেতৃত্বের পর্যায়ে লোকজন, বিশেষ করে আওয়ামী লীগ এর জন্য বেশি দায়ী, এই যে সংস্কৃতির ধ্বংস হয়েছে এটার জন্য। জি, জুলাই সনদের কথা আপনি তুললেন, আসলে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে না কেন, কি মনে হয় বাধা কোথায়? বাধার হচ্ছে যে যার এজেন্ডা বা যে যার সংস্কারের যেসব প্রস্তাব সামনে নিয়ে হাজির হয়েছে, সেইগুলো তারা চাচ্ছে যে আমাদের সংস্কার না হলে আমরা পরবর্তী সময়ে এই ক্ষমতার এই যে মসনদ এখানে বসতে পারবো না। এটা একটা দিক আছে। তবে আমার কাছে মনে হয় যে সংস্কার বা নির্বাচন, তারা যারা মানে সংস্কারকে সামনে নিয়ে আসতেছে, তাদের বিষয়ে আমার একটু বক্তব্য আছে। আমরা তারেক রহমান সাহেব বিএনপির কো-চেয়ারম্যান, উনি বলেছেন জাতীয় সরকার গঠন করবে। আবার আমি যেটা খবর জানি, যেটা শুনেছি, মানে এই ঘটনার কিন্তু প্রমাণিত তথ্য নেই, তারপর বলছি যে তারেক রহমান চাচ্ছে নির্বাচন হয়ে যাওয়ার পর আজকে এটাও বলেছেন যে তিনি ক্ষমতায় গেলে জনগণ যেভাবে চাইবে সেভাবেই দেশ পরিচালিত হবে। এটা জনগণের দোহাই দিয়ে তো আমরা অনেক অনেক কথা বলি। জনগণ চাওয়াটা কি ওনার কান পর্যন্ত পৌঁছে? উনি যেভাবে চাইবে সেভাবে দেশ চলবে। উনি যেটা বলছেন সেটা একরকম, কিন্তু উনি যেটা বলছেন গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে জাতীয় সরকারের কথা বলেছেন, যে জাতীয় সরকার গঠন করবে। এখন ধরেন জামাত ইসলাম এখানে 30টা সিট পেল, আর বিএনপি পেল ধরেন যে 260টা, আর এনসিপি পেল 10টা। আমি যদি এভাবে হিসাব করি, তাহলে উনি বলছেন যে নির্বাচিত 30 জন এমপি এবং 10 জন এমপি, জামাতের যে কজন এমপি হবে এবং বিএনপির ধরেন যে 260 জন, এদের মধ্যে থেকে উনি মন্ত্রীরা সরকার গঠন করবে। কিন্তু এখনকার যে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে জামাত ইসলাম বা এনসিপি, যে না, ভোটের আগে আমাকে আসন বন্টন করে দাও, সমঝোতার ভিত্তিতে তুমি আমাকে 40টা আসন দাও, যেখানে তোমার ক্যান্ডিডেট দেবেন, আমি জিতে আসবো। কিন্তু এই জায়গায় কিন্তু বিএনপি রাজি হচ্ছে না, যে না, আমি তো আবার শেখ হাসিনার মতন পাতানো ভোটের ফর্মুলায় যাবো না, যে তোমাকে 40টা, তোমাকে 20টা দিলাম, তুমি সেইখানে আমার প্রার্থী, তুমি মাঠের রাজনৈতিক দল, মাঠ থেকে ফাইট করে আসো, আমার প্রার্থীর বিরুদ্ধে তুমি জিতে আসো, তাহলে তোমাকে আমি মন্ত্রী বানাবো, তোমাকে আমার সরকারে রাখবো। কিন্তু ভোটের আগেই তুমি সরকার হইতে চাও, এইটা তারেক রহমান কিন্তু বা বিএনপি এটা চাচ্ছে না। দ্বন্দ্বটা কিন্তু এইখানে। জি, আমি আবারও হয়তো সময় থাকলে আসবো আপনার কাছে। কৃষিবিদ শামীম রহমান শামীম, আপনার কাছে আছি। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে আসলে বাধাটা কোথায়? রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা হলো আমরা দীর্ঘ পথ পরিক্রমায় আমরা বাংলাদেশে কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেটা ভাই বলেছে, আওয়ামী লীগ সবচেয়ে এর জন্য সবচেয়ে বেশি দায়ী। পুরানো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বারবার এসে গণতন্ত্রকে হত্যা করেছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মানুষের অধিকার, ন্যায় বিচার, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছে। শেখ মুজিব সাহেব করেছেন, তার পরিণতি দেখেছেন। শেখ হাসিনা গত 17 বছর একই পথ ধরেছে, বাপের পথ অনুসরণ করে চলেছে। আজকের কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই জায়গাটাই, যে আমরা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের জন্ম দিয়েছি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। আপনি দেখেন দেশটাতে বেগম খালেদা জিয়া দীর্ঘ 43 বছর এদেশের রাজনীতিতে আন্দোলন সংগ্রামে তার যে ত্যাগ,
তার যে তিতিক্ষা, তার যে মানুষের কল্যাণে তার জীবনটাকে তিনি বিলিয়ে দিয়েছেন। দুইটি সামরিক সরকারকে তিনি পরাজিত করেছেন, মঈন ফখরুদ্দিন এবং এরশাদের গত 17 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে এই বয়সে তাকে 80 বছরের বেশি বয়স তাকে কারাগারে যেতেছে, নিজের জীবনকে তিনি বিলিয়েছেন শুধু গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই সংগ্রামে তিনি কোনো আপোষ করেননি, নিজের জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিএনপির একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভাই বলেছেন 1975 সালের 25শে জানুয়ারি পার্লামেন্টে মাত্র 15 মিনিটে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে, বাকশাল কায়েম করে সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করা, এখান থেকে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 7ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, গণতন্ত্রকে অবহেলিত করে দিয়েছেন, আকাশচুম্বী করেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। নতুন করে আওয়ামী লীগের জন্ম হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আন্ডারে রাজনীতি করার বাকশাল থেকে আওয়ামী লীগ পথে আসছে। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি আমাদেরকে সহনশীল হতে হবে, গণতন্ত্র চর্চার পরিবেশ ফিরিয়ে দিয়ে, মানুষের মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিয়ে, রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে লালন করতে হবে। আমাদের সংস্কৃতি হয়েছে যারা নির্বাচিত হবে তারা জান্নাতে চলে গেল, আর যারা বিরোধী দল থাকলে তারা জাহান্নামে চলে গেল। এই যে সংস্কৃতি, এইটা জায়গা থেকে আমাদের বেরিয়ে আসে। এনসিপির জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে শুধু সংস্কার রোডম্যাপ দিলেই হবে না, নির্বাচন এবং বিচারের রোডম্যাপও পাশাপাশি দিতে হবে। এটি নিয়ে আপনি কি বলবেন? আরেকটি বিষয় হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এখন বাধা কোথায়, বা জুলাই সনদে যে স্বাক্ষর? আপনাকে জুলাই সনদে একটি বিষয় তো আমাদের আলী রিয়াজ সাহেব বলেছেন, দীর্ঘ প্রায় 2 মাস যাবত 30টি রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেছে, আলাপ আলোচনা করে 19টি বিষয় ঐক্যমতে এসছেন। অনেক বিষয়ে কিছু কিছু বিষয়, অধিকাংশ বিষয় একমত হয়েছেন আলী রিয়াজ সাহেব ঐক্যমত কমিশনের নেতৃবৃন্দ সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে। আমি মনে করি সামান্য কিছু কিছু বিষয় দ্বিমত রয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটা তো পরবর্তী সরকারের উপর ছেড়ে দিতে চাচ্ছেন আপনি। এই জুলাই সনদের জন্য ঘোষণাপত্র যেটা ডক্টর ইউনূস সাহেব করেছেন, এটা তো সবাই অ্যাকসেপ্ট করেছে রাজনৈতিক দলের। আপনাকে জুলাই সনদে যে সিগনেচার করবেন সমস্ত রাজনৈতিক দল, ওইটি হবে ঐতিহাসিক আমাদের অর্জন। সেখানে হয়তো দ্বিমত থাকতে পারে, কোনো রাজনৈতিক দল হতেই পারে, একটা বিষয়ে তো সব রাজনৈতিক দল একমত হবে না, আর সেইটার জন্য তো আপনার নির্বাচন বিলম্বিত হওয়াটা ঠিক হবে না। আপনাকে এই সরকারের 3টি লক্ষ্য ছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন। তিনটাই প্রায় সমান্তরাল ভাবে দীর্ঘ সময় 1 বছর অতিক্রান্ত হয়েছে। আপনি যদি জুলাই সনদের নামে আপনি যদি যতক্ষণ পর্যন্ত সব দল এক না হবে, সব বিষয়ে একমত হবে না, তাহলে জুলাই সিগনেচার না হলে কি আপনি নির্বাচন বছরকে বছর বিলম্বিত করবেন? জনগণের প্রত্যাশা কি, আকাঙ্ক্ষা কি? মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশাকে আপনাকে মূল্য দিতে হবে। তারা চাচ্ছে জনগণের নির্বাচিত ভোটের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে। সেই জায়গাটাই তো আপনাকে বাধা হয়ে দাঁড়ায়, যেন আমরা কোনো রাজনৈতিক দল পক্ষ যেন বাধা হয়ে না দাঁড়ায়। জনগণের বহু প্রতীক্ষিত শেষ কথা কি বলবেন? শেষ কথা হলো অবশ্যই আমাদেরকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এগুলো দ্রুততম সময়ে আমাদের জুলাই সনদ ঘোষণাপত্র সবাইকে মেনে নিয়ে যেগুলো অমীমাংসিত থাকবে পরবর্তী নির্বাচিত সরকার পার্লামেন্টে আলোচনা করে মীমাংসিত করবে। সেই জায়গাটা আমাদেরকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে হবে। এবং এই সরকারের যে ঘোষণা করেছে ফেব্রুয়ারি রোজার আগেই সুষ্ঠু, অবাধ, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জের সঙ্গে এই নির্বাচনকে আমরা সবাই সহযোগিতা করে যাতে সুষ্ঠুভাবে ভোট দিয়ে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে, এইটার প্রতীক্ষায় আমরা রয়েছে। এই জন্য যা যা করার প্রয়োজন দেশবাসী সহ আমি মনে করি সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ জনাব কৃষিবিদ শামীম রহমান শামীম এবং তহিদুল ইসলাম মিটন, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।